শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ যে টি-20 ম্যাচ খেলেছিল সেটাতে কিন্তু তারা জিতেছিল। সেটা গত টি-20 বিশ্বকাপের কথা, এবং সেই সুখস্মৃতি নিয়ে পাল্লেকেলেতে আগামীকাল আবারও তাদের বিপক্ষে টি-20 খেলতে নামছে টিম টাইগার্স। এবার তারা টি-20 সিরিজ খেলবে। দুই দল একে অপরের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে সন্ধ্যা 7:30টায় 10 জুলাই মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, সেই ম্যাচে যেখানে খেলা হচ্ছে তার উইকেটের আচরণ বা চরিত্র কেমন হতে পারে, একই সাথে বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন কি, সব কিছু নিয়েই আলোচনা করার জন্য এসেছি। শুরুতেই যদি মাঠ নিয়ে একটু আলোচনা করি, পাল্লেকেলেতেই বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এই গত রাতে, যেটা হচ্ছে গিয়ে বেশ হাই স্কোরিং উইকেট হিসেবেই বা হাই স্কোরিং মাঠ হিসেবে যথেষ্ট পরিচিত। গত ম্যাচেও আমরা সেটা দেখেছি। শ্রীলঙ্কান ব্যাটাররা প্রথমে ব্যাটিং করে 285 রান সংগ্রহ করেছিল, ম্যাচে সেঞ্চুরি এসেছে একটা, এবং সেটা অবশ্যই শ্রীলঙ্কানদের দিক থেকেই, যদিও বাংলাদেশ সেখানে কলাপস করেছিল। এখানেই হয়তো একমাত্র বা একটা বড় শঙ্কার বা কনসার্নের জায়গা হতে পারে বাংলাদেশের জন্য। বড় স্কোর সামনে থাকলে হাই স্কোরিং ম্যাচ হলে সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে বা অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের ব্যাটাররা মোটামুটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছেন বেশ কিছু অকেশনে। তো সেটা একটা ভয়ের কারণ হতে পারে ভক্ত সমর্থকদের জন্য। শুরুতেই মাঠের আলোচনায় চলে যায়, যেমনটা বলছিলাম, ক্যান্ডি শহরের পাল্লেকেলে স্টেডিয়াম। সেখানে টি-20 ম্যাচের রেকর্ড যদি বলি, এখানে 26টা ম্যাচ হয়েছে টোটাল। প্রথমে ব্যাটিং করে জেতা দলের সংখ্যা বেশি, জেতা ম্যাচের সংখ্যা বেশি, সেটা 14 বার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাকি যে 12 ম্যাচ হয়েছে তার মধ্যে 9 বার পরে ব্যাটিং করা দল জিতেছে। আর এই ম্যাচের অ্যাভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর যদি দেখি 168, আর অ্যাভারেজ সেকেন্ড ইনিংসের স্কোর 147। তো প্রথম কথা, মানে ফার্স্ট থিং ফার্স্ট যেটাকে বলা যায়, যে শুরুতে যে দল ব্যাটিং করবে তাদেরকে অবশ্যই 170+ স্কোর করতে হবে সুবিধাজনক অবস্থানে থাকার জন্য। তবে সেটাও কি নিরাপদ? হয়তো সেটা নিরাপদ না, কেননা এখানে এই মাঠে অস্ট্রেলিয়া 2016 সালে 263 রান তুলেছিল একটা 20 ওভারের ম্যাচে, এবং একই সাথে এই ম্যাচে হাইয়েস্ট টোটাল যেটা হচ্ছে গিয়ে চেজ হয়েছিল সেই স্কোরটা হচ্ছে 178, অর্থাৎ 170 বা 180-র আশপাশের স্কোরও এখানে চেজ হয়ে গেছে, সেই রেকর্ড রয়েছে। তো অবশ্যই যেই ব্যাটিং করুক না কেন তারা চাইবে শুরুতে 180 রান অন্তত তুলতে, তাহলে নিজেদেরকে সেফ একটা অবস্থানে প্রাথমিকভাবে তারা ভাবতেই পারে। এবার বাংলাদেশের একাদশ নিয়ে যদি কিছু আলোচনা করতে চাই, লিটন কুমার দাস ওয়ানডের সর্বশেষ 2 ম্যাচে একাদশের বাইরে বা বেঞ্চে বসে কাটাতে হয়েছে, তবে তিনি টি-20 সিরিজে আবার ক্যাপ্টেন হিসেবেই ফিরছেন। তাকে বাইরে বসার কোনো সুযোগ নেই। লিটন কুমার দাস এবং তার সাথে তার সঙ্গী সাথী কারা হবেন, একাদশে কারা খেলবেন, টি-20 স্কোয়াডের ওই ওপেনিং স্লট যদি বলি, এই মুহূর্তের ওয়ানডের ওপেনিং স্লটের মতো সেট হয়ে গেছে অন্তত গেল 2 সিরিজের বিবেচনা করলে, এবং তারা দুজন অবধারিতভাবেই তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। 3 নম্বরে সর্বশেষ সিরিজে যদি আপনারা দেখেন, এবং একই সাথে সব সময়কার কথা চিন্তা করলে এর কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ এই মুহূর্তে নেই, লিটন কুমার দাসেরই আসার কথা। গেল টপ 3। এবার 4 নম্বরে তাওহিদ হৃদয়কে নিয়ে কি কোনো শঙ্কা থাকতে পারে? হয়তো থাকতে পারে, বাট আমার ব্যক্তিগত মতামত যদি বলি, 4 নম্বরে শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম টি-20তে তাওহিদ হৃদয়েরই খেলার কথা। 5 নম্বরে গত সিরিজে যেমন শামীম পাটোয়ারি খেলেছিলেন, এবারও তার সম্ভাবনাই বেশি। ইভেন দো শামীমের সবশেষ কয়েকটা ইনিংস যদি দেখি, গত ওয়ানডে সিরিজের 2টা ইনিংস বাদ দিলে টি-20 সিরিজে তিনি টানা যে 6টা ইনিংস খেলেছেন, কোনোটাতেই কিন্তু তিনি সিঙ্গেল ডিজিটের ঘর পার হতে পারেননি। আমি যদি ভুল না করি, একটা ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিটে অপরাজিত ছিলেন, বাকি 5টা ইনিংসে শামীম হোসেন পাটোয়ারি সিঙ্গেল ডিজিটের মধ্যেই আউট হয়েছেন। অর্থাৎ সবশেষ বা রিসেন্ট টি-20 পারফরমেন্স যদি বলি, ইউএই সিরিজ এবং পাকিস্তান সিরিজ, কোথাওই শামীমের ব্যাটিং পারফরমেন্স আশানুরূপ ছিল না। বাট পাকিস্তান সিরিজে তিনি কিন্তু বল হাতে একটা উত্থানের আগমনী বার্তা, যেমনটা বলা যায়, দিয়েছেন। একই সাথে শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম ওডিআইতে তিনি যে প্রথম ওডিআই খেলেছেন, সিরিজের দ্বিতীয় ওডিআই, সেখানেও তিনি ভালো বোলিং করেছেন। 9 ওভার বোলিং করে 2.5-এর নিচে ইকোনমি রেটে একটা উইকেট আদায় করেছিলেন। তো শামীমের বোলিংটা এখানে বাংলাদেশের কাজে আসতে পারে।
এই দলের কম্বিনেশন সাজাতে বাংলাদেশের সুবিধা হতে পারে শামীমের বোলিংটার জন্যই, কেননা দলে এখন বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছেন। 6 নম্বরে জাকের আলী অনিকের না থাকার আসলে কোনো কারণ নেই। 7 নম্বর জায়গাটা নিয়ে আলোচনা হতে পারে, সেখানে কে খেলবেন। সর্বশেষ সিরিজের কথা চিন্তা করলে পাকিস্তানের বিপক্ষে থার্ড টি20তে মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন স্কোয়াডে, তবে একই সাথে কিন্তু স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন, এই সিরিজেও আছেন, গত সিরিজেও ছিলেন শেখ মেহেদী হাসান। তিনি বসেছিলেন সর্বশেষ ম্যাচে। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজকে বসিয়ে শেখ মেহেদী হাসানের খেলার সম্ভাবনাই বেশি 7 নম্বরে, কেননা শেখ মেহেদীর বোলিং যেই পারফরম্যান্স, অতীত বলুন বর্তমান বলুন, ওভারঅল মেহেদী হাসান মিরাজের থেকে যথেষ্ট উজ্জ্বল। বরঞ্চ শেখ মেহেদীর সামনে মেহেদী হাসান মিরাজের বোলিং অনেকটা নির্বিষী মনে হতে পারে। মিরাজ নিজের বোলিংয়ে অফ স্পিনে খুব বেশি ভ্যারিয়েশন আছে বলে সম্প্রতি লক্ষ্য করা যায়নি বা কখনোই তেমন দেখা যায়নি। তো বোলিংয়ের দিক থেকে চিন্তা করলে মেহেদী হাসান এগিয়ে থাকবেন, যদিও ব্যাটিং সামর্থ্য বিবেচনায় মেহেদী মিরাজ এগিয়ে থাকবেন, এগিয়ে রয়েছেন। শেখ মেহেদী হাসানের কথা যদি বলি, টি20 স্কোয়াডে কিন্তু গেল কয়েকটা সিরিজ ধরেই তিনি মিডল অর্ডারে ব্যাটিং করছেন বা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করছেন। মোটামুটি 6 বা 7 নম্বরে তাকে সেট করার চেষ্টা করছিল মোহাম্মদ সালাউদ্দিন, ফিল সিমন্সের কোচিং প্যানেল, এবং সেখানে বরাবরের মতোই শেখ মেহেদী হাসান ব্যর্থ হয়েছেন ব্যাটিংয়ে। তার ওভারঅল টি20 ক্যারিয়ার দেখলে তার ব্যাটিং অ্যাভারেজ মাত্র 11, তার স্ট্রাইক রেট 100-র নিচে। তো ওভারঅল কম্প্যারিজন করলে মেহেদী হাসান মিরাজের থেকে স্টিল শেখ মেহেদী হাসান হয়তো এগিয়ে থাকবেন, কেননা 7 নম্বরে তিনি যদি থাকেন, 8 নম্বরে আরও একটা ব্যাটিং অপশন বাংলাদেশের সামনে আছে বা থাকছে, মোহাম্মদ সাইফুদ্দিন। গত জিম্বাবুয়ে সিরিজের পর দেশের মাটিতে যে টি20 সিরিজ বাংলাদেশ খেলেছিল, সেখানে সাইফুদ্দিন ছিলেন, আবারও ফিরলেন এই সিরিজে। তো শেখ মেহেদী হাসান 7-এ 8-এ সাইফুদ্দিনের ব্যাটিংয়ের সাথে মূলত যেহেতু তিনি বোলিং পারফরমেন্সটাই আগে চাইবে, গত জিম্বাবুয়ে সিরিজে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন সাইফুদ্দিন। তিনি 4টা ম্যাচে 8টা উইকেট নিয়েছিলেন, ইভেন দো তার ইকোনমি রেট ছিল 9-এর বেশি। তো পাল্লে কেলেতে পেসারদেরই মূল ভূমিকা পালন করতে হবে স্পিনারদের থেকে বেশি। তো সেখানে সাইফুদ্দিনের বোলিং আগে, ব্যাটিং পরে। 7-8 মেহেদী এবং সাইফুদ্দিন হয়তো পূরণ করবেন এই দুইটা জায়গা। 9 নম্বরে রিশাদ হোসেন খেলবেন কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেননা এই স্কোয়াডে রয়েছেন নাসুম আহমেদ। এখন টিম ম্যানেজমেন্টের সামনে এটা একটা বেশ টাফ চয়েস বলা যেতে পারে, কেননা রিশাদ কিন্তু ওডিআই সিরিজে ছিলেন না এবং রিশাদের জায়গাতেই তানভীর ইসলাম খেলেছেন। এবার টি20 স্কোয়াডেও কি রিশাদকে বা টি20 ম্যাচে রিশাদকে বসিয়ে নাসুমকে খেলাবে ম্যানেজমেন্ট? মনে হচ্ছে না। মেহেদী হাসান মিরাজ ওয়ানডের সিরিজের শেষে গতকাল বলেছিলেন যে তানভীর ইসলাম সেকেন্ড ম্যাচে যেভাবে 5 উইকেট পেয়েছে, তারপরে তাকে ড্রপ করা কঠিন হতো। তবে সেই 5 উইকেট যদি না হতো, তাহলে হয়তো তাকে ড্রপ করে রিশাদকে আনা হতে পারতো বা হতো। তো সেক্ষেত্রে রিশাদ টি20 স্কোয়াডের টি20 একাদশে একটা সেট প্লেয়ার, তার খেলার সম্ভাবনাই বেশি নাসুমের থেকে। একই সাথে একটা ভ্যারিয়েশনও চলে আসে। শেখ মেহেদী হাসান অফ স্পিনার, শামীম হোসেন অফ স্পিনার, সেখানে একজন লেগ স্পিনার দলে এক্সট্রা অ্যাডভান্টেজ যোগ করার কথা। 10 নম্বর পজিশন, তাসকিন আহমেদ না খেলার কোনো কারণ নেই। আরও একবার ওয়ানডের কথা যদি বলি, গেল কয়েক বছরে বিশ্ব ক্রিকেটেই তাসকিন সবচেয়ে কম ইকোনমি রেটধারী বোলার, অর্থাৎ সবচেয়ে কিপটে বোলার তাসকিন। তিনি ইনজুরি থেকে এই সিরিজেই ফিরেছেন ওয়ানডে সিরিজে, এবার টি20 সিরিজেও তিনি খেলতে চলেছেন। প্রথম ম্যাচেই তার খেলার সম্ভাবনা মোটামুটি 100% বলা যায়। ওয়ানডে ম্যাচে তো প্রথম ম্যাচ খেলেছিলেন, সেকেন্ড ম্যাচে রেস্টে ছিলেন, থার্ড ম্যাচে তাসকিন আবার ফিরেছেন। প্রথম টি20তেও সেই ধারা অব্যাহত থাকার কথা। আর তাসকিন এখানে ফিরলেন, গত পাকিস্তান সিরিজে তিনি ছিলেন না টি20তে, সেখানে হাসান মাহমুদ, খালেদ আহমেদ ছিলেন। ইনজুরি আক্রান্ত বোলারদের জায়গায় হাসান খালেদদের যোগ করা হয়েছিল, যদিও এই সিরিজে হাসান খালেদ কেউ থাকছেন না। তো এবার যদি আসি 11 নম্বরের আলোচনায়, সর্বশেষ একাদশের প্লেয়ার কে হবেন, দুইটা চয়েস টিম ম্যানেজমেন্টের সামনে থাকে ও অন্যান্য সকল চয়েস আলাদা রেখে হয় মুস্তাফিজ না হয় শরীফুল। যেহেতু সাইফুদ্দিন খেলার কথা, যেহেতু তাসকিন খেলার কথা, দুটো ডানহাতি পেস বোলিং অপশন দলের কাছে থাকছে, একজন বাঁহাতি তাদের দরকার হবেই। এখন পারফরম্যান্স বিবেচনা করলে মুস্তাফিজেরই থাকার কথা, তবে ওয়ার্কলোড বিবেচনা করলে শরীফুলের আসার কথা। পারফরম্যান্স কেন? সর্বশেষ পাকিস্তান সিরিজ দেখুন,
দুঃখিত, সর্বশেষ পাকিস্তান সিরিজে মুস্তাফিজ ছিলেন না, তার আগে তিনি ইউএই সিরিজ খেলেছেন, ঠিক তার পরপর তিনি আইপিএল খেলেছেন। আইপিএলের 3টা ম্যাচ, ইউএই সিরিজের 1টা ম্যাচ, মোট 4টা ম্যাচে মুস্তাফিজের বোলিং পারফরম্যান্স অভাবনীয় ছিল। স্পেশালি ডেথ ওভারে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। তো সেই পারফরমেন্স বিবেচনায় নিলে টি-20 স্কোয়াডে মুস্তাফিজের না থাকার, টি-20 11-এ মুস্তাফিজের না থাকার কারণ নেই। তবে মুস্তাফিজের ওয়ার্কলোডটা এখানেই চলে আসে। টানা 3টি ওয়ানডে ম্যাচ তিনি খেলেছেন, 50 ওভার টানা খেলা, একটা ম্যাচ শেষ হওয়ার ঠিক একদিন পরে আবার টি-20 খেলতে নামবেন কিনা, বা টিম ম্যানেজমেন্ট ওয়ার্কলোডের কথা বিবেচনা করে তাকে বাইরে বসাবে কিনা, এটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্ন উত্থাপন না হলে মুস্তাফিজেরই খেলার কথা, আর এই প্রশ্ন যদি আসে, এই কনসার্ন যদি আসে, তাহলে শরীফুলের খেলার কথা। তো এই হচ্ছে বাংলাদেশের একাদশ আলাপন বা একাদশ চর্চা। সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ওই হাই স্কোরিং ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে কিনা। সর্বশেষ ওডিআইতেও সেটা দেখা গেছে। হাই স্কোরিং ম্যাচ ছিল, প্রায় 300 রানের ম্যাচ, 285 শ্রীলঙ্কা করেছে, 286। সেখানে ন্যূনতম ফাইট যে ব্যাটাররা দেবেন সেটা দেখা যায়নি, বরঞ্চ তারা ওই চাপের মুখে ভেঙে পড়েছেন। তাসের ঘরের মতো একের পর এক ব্যাটাররা এসেছেন গেছেন, মোটামুটি সবাই ব্যর্থ। এক তাওহিদ হৃদয় ছাড়া, তিনি 50 করলেও তার ইনিংসটাও দলের খুব একটা কাজে আসেনি। স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজ যদি বলি, সেটা মাত্র 40-এর ঘরে। তো সব মিলে আসলে এই কনসার্নের জায়গা থেকেই, এই কনসার্ন বা শঙ্কার জায়গা রেখেই শেষ করছি। বাকিটা আমরা ম্যাচেই দেখব। আপাতত ফ্রিকোয়েন্সি থেকে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি।